পিয়ার সহ 5 দাবিতে আবারও রাজপথের কর্মসূচি জামায়াত ও ইসলামী আন্দোলনের। অস্থিতিশীল হবে দেশ, চায় না জনগণ, বলছে বিএনপি। নির্বাচন বানচালের চেষ্টা আন্তর্জাতিক কোনো শক্তির, অভিযোগ প্রধান উপদেষ্টার। রোহিঙ্গা ইস্যুতে জাতিসংঘে উচ্চ পর্যায়ের সম্মেলন আজ। খাগড়াছড়িতে অবরোধে 144 ধারা অব্যাহত, সেনা বিজিবির টহল। পার্বত্য এলাকা নিয়ে গভীর ষড়যন্ত্রে ইউপিডিএফ, দাবি আঞ্চলিক সেনা কমান্ডারের। ইউপিডিএফ কর্তৃক সমর্থিত যে তাদের নেতা ইউখানু মার্মা পুরো খাগড়াছড়িতে সমাবেশ ডেকে পুরো জিনিসটাকে অন্যদিকে প্রবাহিত করে। মহা অষ্টমীতে কুমারী রূপে দেবী দুর্গা ও নারী শক্তির বন্দনা। 5 নৈবেদ্যে অর্চনা শেষে পুষ্পাঞ্জলি, মণ্ডপে মণ্ডপে উপচে পড়া ভিড়। ধর্মীয়ভাবে আমাদেরকে মেয়েদেরকে মায়ের মতো সম্মান দেওয়া হয়েছে এই কুমারী পূজার মাধ্যমে। মা দুর্গার দশভুজা যে শক্তি, সেটা যেন সবসময় জাগ্রত থাকে দেশ এবং দশের জন্য। বেসরকারি ব্যবস্থাপনায় বাড়ল হজ প্যাকেজের মূল্য, সর্বনিম্ন 5,10,000 আর সর্বোচ্চ 7.5 লাখ টাকা নির্ধারণ। নিবন্ধনের ধীর গতিতে দুশ্চিন্তা। স্বাগত। এখন দুপুরে পুরো আয়োজনে আপনাদের সঙ্গে আছি আমরা দুজন, আমি শম্পা বিশ্বাস এবং আমি উজ্জ্বল হাফিজ। পিয়ার পদ্ধতিতে নির্বাচন সহ 5 দাবিতে ফের রাজপথে নামছে জামায়াতে ইসলামী ও ইসলামী আন্দোলন বাংলাদেশ। 10 অক্টোবর সারা দেশে গণমিছিল সহ 10 দিনের কর্মসূচি করবে জামায়াত, আর একই দিন রাজধানী ও বিভাগীয় শহরে মিছিল করবে ইসলামী আন্দোলন। 2 দলের কর্মসূচির বিস্তারিত থাকছে প্রতিবেদনে। 5 আগস্টের পর থেকেই মৌলিক সংস্কার সাপেক্ষে জাতীয় সংসদ নির্বাচনের দাবি করে আসছে বাংলাদেশ জামায়াত ইসলামী। জুলাই সনদের ভিত্তিতে ফেব্রুয়ারিতে নির্বাচন, পিআর পদ্ধতিতে নির্বাচন সহ 5 দফা দাবির পক্ষে 10 দিনের কর্মসূচি ঘোষণা করেছে জামায়াত। আমাদের 5 দফা গণদাবি ইতিমধ্যেই জনগণের কাছে যৌক্তিক ও গ্রহণযোগ্য হয়েছে, তাই দেশের জনগণ এ দাবির প্রতি ব্যাপক সমর্থন দিয়ে রাজপথে আন্দোলনে সামিল হয়েছে। বর্তমান সরকারের উচিত অবিলম্বে জনগণের 5 দফা মেনে নিয়ে জুলাই জাতীয় সনদের ভিত্তিতে আগামী ফেব্রুয়ারিতে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের আয়োজন করা। অন্তর্বর্তী সরকার যেন জুলাই সনদের ভিত্তিতেই নির্বাচন দেয়, অন্যথায় রাজপথে আন্দোলন চালিয়ে যাবার হুঁশিয়ারি জামায়াত ইসলামের। তবে আন্দোলন চলমান থাকলেও 15 ফেব্রুয়ারিতেই নির্বাচন চায় জামায়াত। আগামী নির্বাচনে আওয়ামী লীগের নির্বাচনে অংশগ্রহণের কোনো সুযোগ নেই বলে সাফ জানিয়ে দেন জামায়াত ইসলামের সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরোয়ার। আর আওয়ামী লীগের যেহেতু আপনারা জানেন গণমাধ্যম কর্মী হিসেবে যে নির্বাচনে অংশগ্রহণের সুযোগ তো তাদের নেই। তাদের ব্যাপারে সরকারের যে রাষ্ট্রীয় ঘোষণা, তাদের রাজনৈতিক কার্যক্রমকে নিষিদ্ধ করার পরে ইলেকশন কমিশন আবার ব্যাখ্যা দিয়েছে যে তারা এই ঘোষণার কারণে নির্বাচনে অংশ নিতে পারবে না। তারপরে নির্বাচন কমিশনের জাতীয় সংসদ নির্বাচনের যে বরাদ্দকৃত প্রতীকের যে তালিকা ছিল, অফিসিয়ালি ইলেকশন কমিশন কিন্তু জানিয়েছেন যে সেই প্রতীকের তালিকা থেকে নৌকা প্রতীককেও বাদ দেওয়া হয়। এদিকে সকালে প্রায় একই রকম কর্মসূচি দিয়েছে ইসলামী আন্দোলন বাংলাদেশ। 1 থেকে 9 অক্টোবর পর্যন্ত জনমত গঠনে গণসংযোগ সহ 12 অক্টোবর পর্যন্ত চলবে দলটির কর্মসূচি। 1 অক্টোবর থেকে 9 অক্টোবর পর্যন্ত 5 দফা গণদাবির পক্ষে জনমত গঠনের লক্ষ্যে গণসংযোগ। 10 অক্টোবর ঢাকায় ও বিভাগীয় শহরে গণমিছিল। 12 অক্টোবর জেলা প্রশাসকের কাছে স্মারকলিপি পেশ। জাবেদ আব্দুল্লাহ, এখন, ঢাকা। কোন দল নির্বাচনকে বাধাগ্রস্ত করতে চাইলে জনগণ তাদের রাজনৈতিকভাবে প্রত্যাখ্যান করবে বলে মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ। বলেন, দেশের মানুষ পিআর পদ্ধতির বিপক্ষে, আর ঐক্যবদ্ধ জনগণ সব ষড়যন্ত্র মোকাবিলা করবে বলে মন্তব্য করেছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। আরও জানাচ্ছেন সিফাত শাহরিয়ার।
দুর্গাপূজা শুরুর আগেই বিভিন্ন পূজা মণ্ডপের নিরাপত্তার সহায়তা দিতে দলের নেতাকর্মীদের নির্দেশনা দেয় বিএনপি। কেন্দ্রীয় নেতারাও দায়িত্বপ্রাপ্ত অঞ্চলের পূজার খোঁজ খবর রাখছেন। সকালে ঢাকা বিশ্ববিদ্যালয় জগন্নাথ হল পূজা মণ্ডপ পরিদর্শনে গিয়ে দলের সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী বলেন, এবারও দুর্গাপূজাকে ঘিরে নাশকতার পরিকল্পনা ছিল, তবে অতীতের মতো সেটি সফল হয়নি। পরাজিত শক্তি নাশকতার চেষ্টা অব্যাহত রেখেছে এখনও উল্লেখ করে তিনি বলেন, ঐক্যবদ্ধ জনগণ সব ষড়যন্ত্র মোকাবিলা করবে। নাশকতামূলক কাজ নানাভাবে তারা অন্তর্ঘাত তৈরি করার চেষ্টা করছে, কিন্তু এই দেশের মানুষের যে প্রাণের যে শক্তি, এই শক্তি অফুরন্ত। এই শক্তির কাছে সকল নাশকতাকারী চক্রান্ত ভেসে গেছে, কেউ কিছু করতে পারবে না। আমরা পাকিস্তান হানাদার বাহিনীকে প্রতিহত করেছি, তো অন্য কোনো হানাদার বাহিনী যদি আসে তাহলে এদেশের জনগণ, হিন্দু, মুসলমান, বৌদ্ধ, খ্রিস্টান, সাঁওতাল, ভীল, চাকমা, মারমা সবাই একজনের সাথে প্রতিহত করবে। এদিকে সকালে জাতীয়তাবাদী ওলামা দলের প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে জিয়াউর রহমানের সমাধিতে শ্রদ্ধা নিবেদন শেষে বিএনপি স্থায়ী কমিটির সদস্য সালাহুদ্দিন আহমেদ বলেন, দেশি বিদেশি যারাই যে শক্তি ষড়যন্ত্র করবে তাদের প্রতিহত করবে জনগণ। বাংলাদেশের সকল জনগণ এখন নির্বাচনমুখী। বাংলাদেশে এখন নির্বাচনের আমেজ চলছে। এই অবস্থায় কোনো দল যদি বিভ্রান্তি সৃষ্টি করে, নির্বাচনের পথে বাধা সৃষ্টি করে, জনগণ তাদেরকে চিহ্নিত করবে এবং রাজনৈতিকভাবে তাদেরকে প্রত্যাখ্যান করার সম্ভাবনা আছে। পিআর পদ্ধতি বাস্তবায়নকারী দেশ সবসময় অস্থিতিশীল থাকে জানিয়ে সালাউদ্দিন আহমেদ বলেন, দেশের মানুষ পিআর পদ্ধতির বিপক্ষে। পিআর পদ্ধতি হচ্ছে একটা পার্মানেন্ট রেস্টলেসনেস পদ্ধতি এবং কোনো স্থায়ী সরকার ব্যবস্থা প্রতিষ্ঠিত হয় না সুষ্ঠু প্রক্রিয়ায়। কখনো মেজরিটির ভিত্তিতে সরকার গঠন করা সম্ভব হয় না। একটি ঝুলন্ত পার্লামেন্ট থাকে, অস্থির অবস্থা থাকে। বাংলাদেশের মানুষ পিআর পদ্ধতির বিপক্ষে। একটা জরিপে দেখলাম 56% মানুষ পিআর পদ্ধতির বিরুদ্ধে। এ সময় সব রাজনৈতিক দলকে নিজেদের মধ্যে বিভক্তি দূর করার আহ্বান জানান তিনি। সিফাত শাহরিয়ার, এখন, ঢাকা। যথাযোগ্য ধর্মীয় মর্যাদায় পূজা অর্চনার মধ্য দিয়ে সনাতন ধর্মাবলম্বীরা পালন করছেন শারদীয় দুর্গোৎসব। আজ মহা অষ্টমীতে ভক্তরা করলেন কুমারী পূজা, সন্ধ্যায় হবে সন্ধি পূজা। মহা অষ্টমীর পূজা অর্চনা নিয়ে আরও জানাচ্ছেন তানজিলা খান মিম। ষষ্ঠী সপ্তমী পেরিয়ে অষ্টমীর সকাল, দেবী দুর্গার দর্শন পেতে মন্দিরে মণ্ডপে ভক্তদের আগমন। চণ্ডীপাঠ আর কিছুক্ষণ পরপর ঢাকের তালে তালে উলুধ্বনি, 10 ভুজা দেবীর আরাধনা। সকাল 6টা 10 থেকে মন্ত্রপাঠের মাধ্যমে ষোড়শ উপাচারে শুরু হয় মহাষ্টমীর পূজা। এরপর 10:30টায় পুষ্পাঞ্জলি শেষে বেলা 11টায় রাজধানীর রামকৃষ্ণ মিশনে কুমারী মায়ের উন্মোচনের মাধ্যমে শুরু হয় অষ্টমীর বিশেষ আকর্ষণ কুমারী পূজা। দেবী দুর্গার আরেক নাম কুমারী হওয়ায় সব নারীর মধ্যে মাতৃভাব উপলব্ধি করার জন্যই মহাষ্টমীতে এই কুমারী পূজার আয়োজন। এবার 6.5 বছর বয়সী লাবণ্য চ্যাটার্জি নামের এক ব্রাহ্মণ কন্যাকে কুমারী বানানো হয়, যার শাস্ত্রীয় মতে নাম রাখা হয় মালিনী। ঢাকের তালে উলুধ্বনি দিয়ে চণ্ডী পাঠ করে তাকে দেবীর আসনে বসিয়ে অগ্নি, জল, বস্ত্র, পুষ্প এবং বায়ু এই 5 উপকরণে দেয়া হয় কুমারী মায়ের পূজা। অর্ঘ্য প্রদানের পর দেবীর গলায় পরানো হয় পুষ্পমাল্য। মা তো মাই, মাতৃরূপেই মাকে পূজা হচ্ছে, তো এই মাতৃরূপ প্রতিটি নারীর মধ্যেই জাগ্রত। শুধু প্রকাশ আমরা করি না, কিন্তু নারী শক্তি যে আছে তার তো প্রমাণ মা। আমাদের সমাজে যে নারীর প্রতি অশ্রদ্ধা করা হয়, তাদেরকে অসম্মান করা হয়, তাদের উপর অত্যাচার করা হয়, এগুলো বন্ধ করা প্রয়োজন এবং কুমারী পূজার মাধ্যমে আমরা সেটি জাগরিত করতে চাই। সকল নারীদের সম্মান করা উচিত, সকল নারীরা যেন সম্মান পায়। হ্যাঁ, সবাই দেখবে, এটাই আমরা আশা করি, এটাই প্রত্যাশা করি। হিন্দু শাস্ত্র অনুসারে সাধারণত 1 থেকে 16 বছরের অজাত পুষ্প সুলক্ষণা ব্রাহ্মণ বা অন্য গোত্রের অবিবাহিত কুমারী নারীকে দেবী জ্ঞানে পূজা করা হয়। শ্রী রামকৃষ্ণের মতে শুদ্ধাত্মা কুমারীতে ভগবতীর রূপ বেশি প্রকাশ পায়।
এবং মাতৃরূপ উপলব্ধি করাই এই কুমারী পূজার মূল উদ্দেশ্য। 1 বছর বয়স থেকে 16 বছর বয়স পর্যন্ত যে কোনো বয়সের কুমারীকে এই দুর্গাপূজার সময় কুমারী রূপে পূজা করার বিধান আছে। শুদ্ধাত্মা কুমারীর মধ্যে দেবী ভগবতীর সর্বাধিক প্রকাশ, এবং এই শুদ্ধাত্মা বলতে আমরা সাধারণত 5 থেকে 7 বছর বয়স অবধি যে কুমারী তাকে আমরা নির্বাচন করি। রাজধানীতে শুধু এই রামকৃষ্ণ মঠের পূজার মণ্ডপেই কুমারী পূজার আয়োজন করা হয় বলে দূর দূরান্ত থেকে ভক্তরা ভিড় জমায় কুমারী দেবীর এক নজর দর্শন পেতে। 1901 সালে কলকাতার বেলুড় মাঠে স্বামী বিবেকানন্দ প্রথম এই কুমারী পূজার প্রচলন করেন। এরপর থেকেই সনাতন ধর্মাবলম্বীরা শারদীয় দুর্গোৎসবের অষ্টমী তিথিতে এই পূজা পালন করে আসছে। হিন্দু শাস্ত্রমতে বিশ্বাস করা হয় সকলে মিলে যদি এই পূজার মাহাত্ম্য সঠিকভাবে ধারণ করতে পারেন তবেই সমাজ থেকে নারী এবং পুরুষের যে বৈষম্য রয়েছে সেই বৈষম্য দূর হবে এবং বিশ্বব্যাপী বয়ে আনবে শান্তি এবং কল্যাণ। রাজধানীর রামকৃষ্ণ মিশন থেকে তানজিলা খান মিম, এখন ঢাকা। উৎসবমুখর আমেজে বরিশালে অনুষ্ঠিত হচ্ছে দুর্গাপূজার মহাষ্টমী। এ বিষয়ে আরো খবর জানাতে নগরীর জগন্নাথ মন্দির থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী অমিত হাসান। অমিত, জানাবেন এই মুহূর্তে কি কি আনুষ্ঠানিকতা চলছে, সেই সঙ্গে জানাবেন ভক্তদের উপস্থিতি কেমন দেখছেন। একটু জানিয়ে রাখি যে হিন্দু ধর্মাবলম্বীদের সব থেকে বড় উৎসব শারদীয় দুর্গাপূজা, সেই ষষ্ঠী থেকেই কিন্তু বরিশাল উৎসব মুখর পরিবেশে অনুষ্ঠিত হচ্ছে এবং আজকে অষ্টমী পূজার মধ্যে দিয়ে কিন্তু সেই দিনটি চলছে এবং সেই কার্যক্রমটিও চলছে। এবং আমি এই মুহূর্তে রয়েছি জগন্নাথ দেবের মন্দিরে, পূজা মণ্ডপে। সেখানে কিন্তু কিছুক্ষণ আগে যে কুমারী পূজা অনুষ্ঠিত হয়েছে সেটি অনুষ্ঠিত হয়েছে এবং সেখানে ভক্তদের কিন্তু বেশ ভিড় আমরা লক্ষ্য করেছি। এবং এই মুহূর্তে যে সন্ধি পূজাটি রয়েছে সেটি চলমান রয়েছে, সেটি কিন্তু এখন চলছে এবং সেই অনুষ্ঠানে কিন্তু ভক্তরা ভিড় করছেন, নিজেরা নিজেদের মতো করে ছবি তুলছেন। বিশেষ করে যারা সন্ততি নিয়ে তারা কিন্তু আসছেন এবং এসে কিন্তু এই যে পূজা সেটি কিন্তু উদযাপন করছেন এবং দেখছেন। একটু জানিয়ে রাখি যে মণ্ডপগুলোতে বিভিন্ন সময় আমরা দেখেছি চণ্ডীপাঠ, পূজা অর্চনা, অঞ্জলি প্রদান করা হয়েছে। এরপর বেলা 12:30টার দিকে সদর রোডের এই মন্দিরটিতে কুমারী পূজা অনুষ্ঠিত হয়। মাতৃভাবে কুমারী কন্যাকে জীবন্ত প্রতিমা কল্পনা করে জগৎজননীর উদ্দেশ্যে শ্রদ্ধা নিবেদন করার মাধ্যমে কুমারী পূজা অনুষ্ঠিত হয়েছে এবং এবারের কুমারী মায়ের নাম কালো সন্ধ্যাভর দেয়া হয়েছে, যে সে গৌরনদী গার্লস স্কুলের কিন্তু শিক্ষার্থী, 3য় শ্রেণীর, এবং মানববন্ধনা, নারীর সম্মান, মর্যাদা প্রতিষ্ঠা এবং ঈশ্বরের আরাধনার কুমারী পূজার শিক্ষা, এমনটাও জানিয়েছেন ভক্তরা। এবং কুমারী পূজায় অংশগ্রহণ করতে পারে কিংবা আসতে পেরে যারা ভক্ত রয়েছেন কিংবা হিন্দু ধর্মাবলম্বী রয়েছেন তারা খুব সন্তোষ প্রকাশ করেছেন এবং তারা বলছেন যে প্রতি বছরের তুলনায় এবছর যে দুর্গাপূজার আয়োজন সেটি খুব সুন্দরভাবে করা হয়েছে এবং সুষ্ঠুভাবে অনুষ্ঠিত হচ্ছে। বাকি যে 2টি দিন রয়েছে সেই 2টি দিনও আরো সুন্দরভাবে কাটবে এমন প্রত্যাশা করেছেন তারা। এবং সকাল থেকেই আমরা দেখেছি বরিশালের বিভিন্ন মন্দিরগুলোতে যে অষ্টমীর যে অঞ্জলি সেটি অনুষ্ঠিত হয়েছে এবং ভক্তদের উপচে পড়া ভিড় ছিল। এবং এই যে মন্দিরটি রয়েছে এখানেও কিন্তু 3টি ধাপে কিন্তু এই অঞ্জলি প্রদান করা হয়েছে, যেহেতু ভক্তদের একটি চাপ ছিল সকাল থেকেই। এবং তারপরে যে কুমারী পূজা সেটি অনুষ্ঠিত হয় এবং এই মুহূর্তে যে সন্ধি পূজা সেটির কার্যক্রম চলমান রয়েছে। এবং আপনারা ভক্তদের একটি ভিড় কিন্তু লক্ষ্য করছেন। বরিশালের শুধুমাত্র এই মন্দিরটিতেই কিন্তু এই কুমারী পূজা অনুষ্ঠিত হয়ে থাকে এবং ভক্তদের ভিড়ও আমরা কিছুটা লক্ষ্য করি। এবং সন্ধ্যার পর থেকে, বিকেলের পর থেকেই দেখা যাবে যে প্রত্যেকটি মন্দিরেই যারা ভক্ত রয়েছেন তারা এই যে দুর্গা উৎসব সেটি উদযাপন করছেন এবং ঘুরে ঘুরে প্রতিমা যে মণ্ডপগুলোতে রয়েছে সেগুলোতে দেখছেন। এবং গত বছরের তুলনায় এবছর বরিশাল জেলা এবং মহানগরীতে পূজা মণ্ডপের সংখ্যা বেড়েছে। দেখা যাচ্ছে জেলায় 640টি পূজা মণ্ডপে এবার দুর্গাপূজা অনুষ্ঠিত হচ্ছে, সেখানে 38টি মণ্ডপের সংখ্যা বেড়েছে এবং মহানগরীতেও 47টি পূজা মণ্ডপে এবার দুর্গাপূজার যে কার্যক্রম সেটি অনুষ্ঠিত হচ্ছে। তো সব মিলিয়ে বলা যায় বরিশালে উৎসব মুখর পরিবেশে দুর্গাপূজার যে আনুষ্ঠানিকতা সেটি চলছে। বরিশাল থেকে এই ছিল আমার কাছে সর্বশেষ। অমিত, আপনাকে অসংখ্য ধন্যবাদ। বরিশাল থেকে মহাষ্টমীর খবর জানাচ্ছিলেন সহকর্মী অমিত হাসান। এদিকে শারদীয় দুর্গোৎসবের 3য় দিনে মন্দির আর মণ্ডপগুলোতে চলে কুমারী পূজা। সকাল থেকেই পূজা দেখতে মণ্ডপ আর মন্দিরে উপচে পড়া ভিড় ছিল ভক্তদের। অঞ্জলি, আরতি, প্রসাদ বিতরণের মধ্য দিয়ে পালিত হচ্ছে মহাষ্টমী। সহকর্মীদের পাঠানো তথ্য ও ছবিতে বিস্তারিত। দুর্গোৎসবের মহা অষ্টমীতে কুমারী পূজাকে কেন্দ্র করে বর্ণিল হয়ে ওঠে আয়োজন। নানান সাজ পোশাকে ভক্ত উপাসককে পূর্ণ হয়ে ওঠে প্রতিটি মণ্ডপ আর মন্দির।
অগ্নি, বায়ু, বস্ত্র, পুষ্প ও মাল্য এই 5 নৈবেদ্যে অনুষ্ঠিত হয় কুমারী পূজা। পুষ্পাঞ্জলিতে বর্ণিল হয়ে ওঠে উপাসনালয়। সিলেটের দক্ষিণ সুরমার দুর্গা মন্দিরে পুণ্যার্থীদের কাঁধে চড়ে দুর্গারূপে আবির্ভূত হন 6.5 বছর বয়সী অভয়া চক্রবর্তী। উলুধ্বনি আর মন্ত্র পাঠের মাধ্যমে দেবীকে গ্রহণ করেন হাজারো ভক্ত। কুমারী পূজার আয়োজনে ময়মনসিংহের রামকৃষ্ণ আশ্রম ও মিশনে ঢল নামে ভক্তদের। তিথি অনুযায়ী শুরু হয় পূজা। 9 বছর বয়সী আরাধ্য শ্রেয়াকে বিশুদ্ধ নারীর রূপে কল্পনা করে পূজা দেন ভক্তরা। উলুধ্বনি, শঙ্খ সুরে রাজশাহীতেও জমে ওঠে মহাষ্টমীর আয়োজন। মহানগর সহ জেলার 462টি মন্দির ও মণ্ডপে চলে কুমারী পূজার আনুষ্ঠানিকতা। নগরীর ত্রিনয়নী ও টাইগার মন্দিরে দেবী রূপে বসানো হয় 6 বছর বয়সী অধরা দাসকে। পরে মাতৃরূপে কল্পনায় তাকে পূজা দেন ভক্তরা। ঢাকঢোল আর উলুধ্বনিতে মুখরিত হয় দিনাজপুরের প্রত্যন্ত গ্রাম গছাহার মণ্ডপ। নানান আচার অনুষ্ঠানের মধ্যে দিয়ে চলে মহা অষ্টমীতে দেবীর আরাধনা। দিনভর মন্ত্র পাঠের পাশাপাশি ভক্তরা পুষ্পাঞ্জলি দেন কুমারী মায়ের চরণে। বরিশালের সদর রোডের শ্রী শ্রী জগন্নাথ দেব মন্দিরে 9 বছরের সন্ধ্যার ভাগে পূজা করেন ভক্তরা। আরাধনার মধ্যে দিয়ে নারী শক্তি জাগরণের প্রত্যাশা করেন পুণ্যার্থীরা। একই আয়োজন ছিল বগুড়াতেও। শামিমা রহমান শাম্মী, এখন। পূজায় বিঘ্ন ঘটাতে পুরাতন নকল ভিডিও পুনরায় ছেড়ে গুজব ছড়ানোর চেষ্টা চলছে। তবে পুলিশ সাইবার অ্যাকশন নিচ্ছে বলে জানিয়েছেন পুলিশের মহাপরিদর্শক বাহরুল আলম। সকালে পুলিশ হেডকোয়ার্টার্সে শারদীয় দুর্গাপূজার নিরাপত্তা নিয়ে ব্রিফিংয়ে তিনি জানান, প্রতিটি পূজা মণ্ডপে আইনশৃঙ্খলা বাহিনী কড়া পাহারায় রয়েছে। সম্প্রীতি নষ্টের চেষ্টা বা নির্বাচনের আগে পরিস্থিতি ঘোলাটে করার চেষ্টা ঠেকাতে পুলিশ সতর্ক বলেও জানান আইজিপি। এবং কোনো ধরনের অপ্রীতিকর ঘটনা যেন না ঘটে। এর মধ্যে ছোটখাটো যে কোনো ইস্যুতেই আমরা সাথে সাথে সেখানে গিয়েছি। পূজা কমিটির তরফ থেকে হোক অথবা আপনাদের তরফ থেকে হোক অথবা অন্য যে কোনোভাবে খবর পেলেই আমাদের সংশ্লিষ্ট পুলিশ কর্মকর্তারা সেখানে ছুটে যান। ইলেকশনের ব্যাপারে আপনারা জানি কে বলতে চাচ্ছিলেন। ইলেকশনে আমি মনে করি যে আমাদের যে প্রস্তুতি, এটা আমরা পূর্ণ প্রস্তুতি নিচ্ছি, মানে উই আর ইন দি প্রসেস। আমরা শুরু করেছি এবং এটার মধ্যে একটা সবচেয়ে বড় অংশ হচ্ছে আমাদের 1,50,000 পুলিশ সদস্যকে প্রশিক্ষণ দেওয়া। এই প্রশিক্ষণটার ব্যাপারে আমাদের এই সময় যে ট্রেনিং আছেন। দুর্গাপূজা অবরোধ শিথিল করায় খাগড়াছড়িতে পরিস্থিতির কিছুটা উন্নতি হয়েছে। খুলেছে কিছু কিছু দোকানপাট। আতঙ্ক থাকলেও কাজের তাগিদে ঘর ছেড়ে বাইরে আসছেন মানুষ। তবে 144 ধারা অব্যাহত রয়েছে আর কঠোর নজরদারি চালিয়ে যাচ্ছে আইন শৃঙ্খলা বাহিনী। এদিকে সেনাবাহিনীর দাবি, খাগড়াছড়ির সংঘর্ষ পরিকল্পিত এবং তা ভবিষ্যতে বড় ধরনের পরিকল্পনার অংশ। বহিঃশক্তির ইন্ধনে ইপিডিএফ পার্বত্য অঞ্চলকে অস্থিতিশীল করার চেষ্টা করছে বলেও প্রমাণ পেয়েছে সেনাবাহিনী। হোসাইন জিয়াদের প্রতিবেদনে বিস্তারিত। খাগড়াছড়িতে বিভিন্ন মোড়ে মোড়ে কড়া পাহারা বসিয়েছে সেনা, বিজিবি সহ আইনশৃঙ্খলা বাহিনী। সড়কে টহল, চেকপোস্টে তল্লাশির পাশাপাশি ঝুঁকিপূর্ণ পাড়াগুলো ঘিরে সতর্ক অবস্থায় সবাই। অবরোধ পরিস্থিতি কিছুটা শিথিল করায় গত 2 দিনের চেয়ে মঙ্গলবার পরিস্থিতির খানিকটা উন্নতি হয়েছে। খুলেছে কিছু দোকানপাট ও ব্যবসা প্রতিষ্ঠান। আতঙ্ক কাটিয়ে জরুরি প্রয়োজনে ঘর থেকে বের হচ্ছেন কেউ কেউ। এছাড়া দুর্গাপূজা ঘিরে উৎসবও চলছে সনাতনী পাড়ায়। তবে পাড়াগুলোতে এখনো স্বস্তি ফেরেনি। বিশেষ করে গুইমারা এখনো ঘরে ফিরতে পারেনি অনেকে। দুপুরে পুড়ে যাওয়া সেই গুইমারা ঘটনাস্থল পরিদর্শনে আসেন জেলা প্রশাসক, এসপি সহ প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তারা। জানান, এ ঘটনায় 5 সদস্যের তদন্ত কমিটি গঠন করা হয়েছে। যথাসম্ভব ত্রাণ সহায়তা ও তাদের দাবি দেওয়া আলোচনার টেবিলে সমাধানের চেষ্টা চলছে। যে দাবিগুলো রয়েছে, তাদের আরেকটি দাবি রয়েছে যে 144 ধারা প্রত্যাহার। এই 144 ধারা যদি আমরা প্রত্যাহার করতে চাই তাহলে কিন্তু এর সাথে অবরোধটাও কিন্তু সম্পর্কিত। আমি তাদের সাথে আলোচনা করেছি যে আপনাদের অবরোধ প্রত্যাহারের সাথে সাথে পরিস্থিতি স্বাভাবিক হলে আমরা কিন্তু খুব দ্রুত 144 ধারা তুলে নেওয়ার বিষয়টি বিবেচনা করব। সকালে সেনাবাহিনী জানান, পার্বত্য এলাকা নিয়ে একটি গোষ্ঠী গভীর ষড়যন্ত্র করছে, যার পেছনে বহিঃশক্তিরও ইন্ধন রয়েছে। এই সংঘর্ষ একটি বড় ধরনের পরিকল্পনার অংশ বলেও দাবি করেন তিনি।
বহিঃশক্তির অথবা এখানকারই একটা মহল তাদেরকে পেছন থেকে সাহায্য করছে এবং সর্বোপরি ইপিডিএফ সবাইকে বোঝানোর চেষ্টা করছে যে একমাত্র তারাই এখানে সকল কিছু কন্ট্রোল করবে। তো আমরা এই ইপিডিএফ এবং তার অঙ্গ সংগঠনসমূহকে আহ্বান জানাই সবসময় যে পরিস্থিতি শান্ত রাখুন এবং বাংলাদেশ সেনাবাহিনী সবসময় এই অঞ্চলকে স্থিতিশীল রাখার জন্য চেষ্টা করে যাচ্ছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে প্রয়োজনে আরও কঠোর হবার ইঙ্গিত দেওয়া হয়েছে সেনাবাহিনীর পক্ষ থেকে। তো আমরা সজাগ আছি এবং তাদেরকে যেমন আমরা নস্যাৎ করেছি, ভবিষ্যতে খাগড়াছড়ি সদরে যদি কোনো পরিকল্পনা বাস্তবায়নের প্রচেষ্টা করা হয়, কঠোর হস্তে সেনাবাহিনী দমন করার জন্য প্রস্তুত। অবরোধ শিথিল হলেও খাগড়াছড়ি থেকে ঢাকা চট্টগ্রাম ও অভ্যন্তরীণ রুটে যান চলাচল বন্ধ রয়েছে। আটকে আছে পণ্যবাহী শত শত যানবাহন। পরিস্থিতি এখনও স্বাভাবিক না হওয়ায় খাগড়াছড়িতে 144 ধারা অব্যাহত রেখেছে প্রশাসন। হোসাইন জিয়াদ, এখন খাগড়াছড়ি। খাগড়াছড়ির আরও খবর জানাতে এই মুহূর্তে যুক্ত আছেন সহকর্মী হোসাইন জিয়াদ। যুক্ত হচ্ছে তার সঙ্গে। জিয়াদ, জানাবেন আইন শৃঙ্খলার সার্বিক চিত্র কেমন দেখছেন আর জনমনে স্বস্তি ফিরেছে কিনা? উজ্জ্বল, মূলত গুইমারার যে জায়গাটিতে ঘটনা ঘটেছে সেখানে আজকে জেলা প্রশাসক থেকে শুরু করে পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তা এসপি এবং প্রশাসনের কর্মকর্তারা এসেছিলেন কিছুক্ষণ আগে। তারা ঘটনাস্থল ঘুরে দেখেছেন এবং এখানে যে হতাহত হয়েছেন তাদের পরিবারের সাথে কথা বলেছেন। ত্রাণ সহায়তা দিয়েছেন তারা এবং একই সাথে তারা যেটি বলছেন যে এই ঘটনা আর যেই যারা জড়িত তাদেরকে বিচারের মুখোমুখি করা হবে এবং 5 সদস্যের তদন্ত কমিটি তারা গঠন করেছেন। সেই তদন্ত কমিটি এরই মধ্যে কাজ শুরু করেছে এবং একই সাথে তারা বলছে যে তাদের যে দাবি দাওয়াগুলো ছিল, বিশেষ করে যুগ্ম ছাত্র জনতার, সেই দাবি দাওয়াগুলো নিয়ে তারা আলোচনার টেবিলে আসলে কথা বলতে চান। আমরা জিজ্ঞেস করেছিলাম এই ঘটনা এখনও কেন মামলা করা হয়নি। তারা বলছেন যে যারা হতাহত হয়েছেন তাদের পরিবারের পক্ষ থেকে মামলা করা হবে কিনা সেটি তারা নিশ্চিত হতে চান, না হয় পুলিশের পক্ষ থেকে বাদী হয়ে এই ঘটনায় মামলা দায়ের করা হবে এবং সেটা শিগগিরই সেটি করা হবে। এর আগে কিন্তু সেনাবাহিনী কথা বলেছেন। তারা বলছিলেন যে এই যে 35 কিলোমিটার দূরের একটি ঘটনা, এখানে আগুন দেওয়ার ঘটনা ঘটেছে, এই ধরনের ঘটনাকে তারা পরিকল্পিত মনে করছেন এবং পাহাড়কে অস্থিতিশীল করার যেই একটি পক্ষ যে কাজ করছে তার তথ্য প্রমাণ তাদের কাছে আছে, সেটি সেনাবাহিনীর পক্ষ থেকে বলা হচ্ছে। তবে এখনও পর্যন্ত জনমনে আতঙ্ক কাটেনি। বিশেষ করে এই এলাকাগুলোতে কেউ কিন্তু বাড়িঘরে এখনও ফেরত আসেনি। তাদের যে অপূরণীয় ক্ষতি হয়েছে সেই ক্ষতি আসলে কিভাবে পোষাবেন সেটি আসলে ভাবছেন সবাই। প্রশাসনের কাছে তারা সহায়তা চাচ্ছেন। একই সাথে আমরা দেখেছি যে দুর্গা উৎসব চলছে বিভিন্ন সনাতনী পাড়াগুলোতে। এখানে সেই উৎসবকে ঘিরে হয়তো কিছু মানুষ বের হচ্ছেন সড়কে জরুরি প্রয়োজনে। তবে অবরোধ শিথিল করায় কিছুটা স্বস্তি ফিরেছে। ধীরে ধীরে দোকানপাটগুলো খুলতে শুরু করেছে, কিন্তু যে যোগাযোগ ব্যবস্থা সেটি একেবারেই ভেঙে পড়ায় এখানে পণ্যবাহী যানবাহন কিংবা যাত্রীবাহী যেসব বাস রয়েছে সেগুলো কিন্তু আসা যাওয়া করতে পারছে না। বলা যায় একরকম থমথমে অবস্থার মধ্য দিয়ে সামনের দিনে আসলে কি হবে সে আশঙ্কা নিয়ে আসলে এখানকার মানুষরা বসবাস করছেন। খাগড়াছড়ির গুইমারা থেকে সেখানকার সবশেষ পরিস্থিতি জানাচ্ছিলেন সহকর্মী হোসাইন জিয়াদ। আগামী নির্বাচন, সংস্কার ও রোহিঙ্গা সংকটের মতো ভূ রাজনৈতিক ইস্যুগুলো নিয়ে নিউ ইয়র্কে বিভিন্ন পক্ষের সঙ্গে বৈঠক করছেন প্রধান উপদেষ্টা ডক্টর ইউনূস। নিউ ইয়র্কে সাংবাদিকদের সঙ্গে ব্রিফিংয়ে কথা জানান প্রেস সচিব শফিকুল আলম। এদিকে সোমবার জাতিসংঘ মহাসচিব ও মানবাধিকার কর্মীদের সঙ্গে পৃথক বৈঠকে আগামী নির্বাচন সুষ্ঠু করতে অন্তর্বর্তী সরকার প্রতিশ্রুতিবদ্ধ বলে জানান ডক্টর ইউনূস। এছাড়া নির্বাচন বাধাগ্রস্ত করতে কিছু আন্তর্জাতিক মহল চেষ্টা চালাচ্ছে বলে অভিযোগ করেন তিনি। আরও জানাচ্ছেন অর্ণব প্রসাদ। নিউ ইয়র্কে ব্যস্ত সময় পার করছেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। জাতিসংঘ মহাসচিব অ্যান্তোনিও গুতেরেস ছাড়াও বিভিন্ন দেশের রাষ্ট্রপ্রধান, মানবাধিকার কর্মীদের সঙ্গে বিভিন্ন ইস্যুতে তিনি বৈঠক করেছেন বলে জানিয়েছেন প্রেস সচিব শফিকুল আলম। নিউ ইয়র্কে সাংবাদিকদের সঙ্গে নিয়মিত ব্রিফিংয়ে প্রেস সচিব জানান বৈঠকগুলোতে আগামী নির্বাচন, সংস্কার ও রোহিঙ্গা সংকট সমাধানের মতো ভূরাজনৈতিক ইস্যুগুলো প্রাধান্য পাচ্ছে। ওনার সাথে ইলেকশন নিয়ে কথা হয়, রোহিঙ্গা ক্রাইসিস নিয়ে কথা হয়, গ্লোবাল যে ট্রেডের কিছু ট্যারিফের যে প্রোটেকশনিজম সেগুলো নিয়ে কথা হয়। উনি ইউএন সেক্রেটারি জেনারেলের সাপোর্ট চেয়েছেন আগামী ইলেকশন, এই ফেব্রুয়ারি প্রথমার্ধে যে জেনারেল ইলেকশন হচ্ছে সেই বিষয়ে, এবং সেক্রেটারি জেনারেল অকুণ্ঠ চিত্তে জানিয়েছেন যে
তারা বাংলাদেশের এই ডেমোক্রেটিক যে ট্রানজিশনে ফুললি তারা সাপোর্ট করছেন। সোমবার জাতিসংঘ মহাসচিব অ্যান্তোনিও গুতেরেজের সঙ্গে বৈঠকে বসেন ডক্টর ইউনূস। বৈঠকে তার সরকারের নেয়া সংস্কারমূলক পদক্ষেপ এবং একটি অবাধ, সুষ্ঠু ও শান্তিপূর্ণ নির্বাচন নিশ্চিত করার প্রতিশ্রুতি সম্পর্কে মহাসচিবকে অবহিত করেন তিনি। পাশাপাশি নির্বাচনের জন্য জাতিসংঘের সমর্থনও চান ডক্টর ইউনূস। এ সময় অধ্যাপক ইউনূস বলেন, আগামী কয়েক মাস খুবই গুরুত্বপূর্ণ। সিমিলারলি তারা রিফর্মের ক্ষেত্রেও তারা ফুললি সাপোর্ট এবং সিমিলার সলিডারি ঘোষণা করছেন যে এই রিফর্মটা ইন্টারিম গভর্নমেন্ট নিয়েছে এবং সামনের দিনগুলোতে ইলেকশনের আগে যে কাজগুলো ওনারা করবেন সেটার সাথে উনি অকুণ্ঠ চিত্তে তার সাপোর্টটা জানিয়েছে। এছাড়া সোমবার আলাদা একটি অনুষ্ঠানে যোগ দিয়ে প্রধান উপদেষ্টা জানান, অক্টোবরের মধ্যে জুলাই সনদ তৈরি হবে। এতে রাজনৈতিক দলগুলো স্বাক্ষর করবে বলে আশা প্রকাশ করেন তিনি। এ সময় তিনি অভিযোগ করেন, কিছু আন্তর্জাতিক মহল নির্বাচন প্রক্রিয়াকে ব্যাহত করতে অর্থ বিনিয়োগ করছে। হাজার হাজার ডিসইনফরমেশন ফেক নিউজের ক্যাম্পেইন করছে। তো ফলে এক ধরনের আমরা দেখছি যে পতিত স্বৈরাচার, তার দোসরগুলো এবং তাদের সাথে অ্যালাইড যারা ইন্টারন্যাশনাল ফোর্সেস আছে তারা মিলে একটা মানে খুবই ওয়েল অর্কেস্ট্রেটেড মুভ, যে এই ইলেকশনটাকে কিভাবে বানচাল করা যায়, এই ইলেকশনকে কিভাবে প্রশ্নবিদ্ধ করা যায়, এরকম একটা আমরা মুভ দেখছি। সেই বিষয়ে আমরা সতর্ক আছি। আজ জাতিসংঘের সদর দপ্তরে ইন্টারন্যাশনাল হাই লেভেল কনফারেন্সে কথা বলবেন প্রধান উপদেষ্টা। এতে অন্তত ৭৫টি দেশ ও আন্তর্জাতিক সংস্থার প্রতিনিধি, রাষ্ট্র ও সরকার প্রধানেরা অংশগ্রহণ করবেন। অর্ণব প্রসাদ, এখন। নিউ ইয়র্কের জাতিসংঘ সদর দপ্তরের সাধারণ পরিষদ হলে মিয়ানমারের রোহিঙ্গা এবং অন্যান্য সংখ্যালঘুদের পরিস্থিতি নিয়ে উচ্চ পর্যায়ের সম্মেলন অনুষ্ঠিত হবে আজ। অন্তত ৭৫টি দেশের রাষ্ট্র ও সরকার প্রধানরা সম্মেলনে অংশ নেবেন। এটি বাংলাদেশ সময় রাত ৮টা থেকে শুরু হবে। জাতিসংঘ আয়োজিত এই সম্মেলনের উদ্দেশ্য হল রাজনৈতিক সমর্থন জোগানো, সংকটের প্রতি আন্তর্জাতিক মনোযোগ ধরে রাখা, সার্বিক পরিস্থিতি আলোচনা করা এবং মানবাধিকার সমস্যা সহ এর মূল কারণগুলো সমাধান করা। এছাড়া সংকট পর্যালোচনার পাশাপাশি মাঠ পর্যায়ের পরিস্থিতি নিয়ে মতামত বিনিময় করা এই সম্মেলনটির লক্ষ্য, যাতে টেকসই সমাধানের জন্য একটি সমন্বিত, উদ্ভাবনী, সুনির্দিষ্ট এবং সময় নির্ধারিত পরিকল্পনা প্রস্তাব করা যায়। এর মূল অগ্রাধিকারগুলোর মধ্যে রয়েছে রোহিঙ্গা মুসলিমদের মিয়ানমারে মর্যাদার সঙ্গে প্রত্যাবর্তন নিশ্চিত করা। জুলাই আগস্টের আন্দোলনে দেশের অন্তত ৪১টি জেলার ৪৩৮টি স্থানে হত্যাকাণ্ড সংঘটিত হয়েছে, আর ৫০টিরও বেশি জেলায় মারণাস্ত্র ব্যবহার করা হয়েছে বলে জানিয়েছেন শেখ হাসিনার মামলার মূল তদন্ত কর্মকর্তা মোহাম্মদ আলমগীর। মঙ্গলবার শেখ হাসিনা সহ ৩ জনের বিরুদ্ধে মানবতাবিরোধী অপরাধের মামলায় ৩ দিনের সাক্ষ্য গ্রহণের তদন্ত কর্মকর্তা বলেন, জুলাই আন্দোলন সহ গত ১৫ বছর যত হত্যা, খুন, জখম, অপহরণ, গুম, নির্যাতন, পাতানো, নির্বাচন ও জঙ্গি নাটক হয়েছে, সব কিছুর মূলে ছিল ক্ষমতায় টিকে থাকা। আওয়ামী লীগ সরকার যখনই ক্ষমতায় এসেছে তারা ক্ষমতাকে কুক্ষিগত করেছে বলে জবানবন্দি দেন তিনি। এর আগে সোমবার দেয়া সাক্ষ্যে তদন্ত কর্মকর্তা বলেন, সরকারি হিসেব মতোই ৩,০৫,০০০ রাউন্ড গুলি ছোড়ে আইন শৃঙ্খলা বাহিনী। এদিকে জুলাই আন্দোলনের প্রথম শহীদ আবু সাইদ মামলায় সাক্ষ্য গ্রহণ পিছিয়েছেন ট্রাইব্যুনাল ২। সাক্ষী অসুস্থ থাকায় পরবর্তী দিন ধার্য করা হয়েছে সোমবার। শেখ হাসিনা সহ ৩ আসামির মানবতা বিরোধী অপরাধের বিচারের আরো খবর জানাতে এই মুহূর্তে ট্রাইব্যুনাল থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী রাব্বি হোসেন। চলে যাচ্ছি তার কাছে। রাব্বি, জানাবেন মূল তদন্ত কর্মকর্তার সাক্ষ্য প্রদান শেষ হয়েছে কিনা, সেই সঙ্গে তার সাক্ষ্যে কি কি বিষয় উঠে এসেছে? শম্পা, মানবতাবিরোধী অপরাধের মামলায় শেখ হাসিনা সহ ৩ জনের বিরুদ্ধে আজকে মূলত এই মামলারই মূল যিনি তদন্তকারী কর্মকর্তা তার ৩য় দিনের সাক্ষ্য গ্রহণ চলছে। এখন যদিও মধ্যাহ্ন বিরতি, মূলত এই যে 3 দিন ব্যাপী যে তিনি সাক্ষ্য দিয়েছেন সেখানে উঠে এসেছে আন্দোলন দমনে নানা অত্যাচারের কথা, নির্যাতনের কথা, পাশাপাশি এই জুলাই আগস্টে কিভাবে ছাত্র জনতাকে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী নির্মমভাবে গুলি করেছেন সেই বিষয়গুলো তিনি তার জবানবন্দিতে দিয়েছেন। সেখানে বিভিন্ন গণমাধ্যমে প্রচারিত প্রতিবেদনগুলো ট্রাইব্যুনালে দেখানো হয়েছে, বিভিন্ন তথ্যচিত্র তিনি উপস্থাপন করেছেন, নথিপত্র উপস্থাপন করেছেন।
আজকে মূলত তার তৃতীয় দিনে যে গুরুত্বপূর্ণ কয়েকটি কথা তিনি বলেছেন, সেখানে আমরা দেখেছি তিনি বলেছেন যে সারা দেশে এই জুলাই আগস্টের আন্দোলনে অন্তত 41টি জেলায় প্রায় 438টি স্থানে হত্যাকাণ্ড হয়েছে এবং 50টিরও অধিক জেলায় মারণাস্ত্র ব্যবহার করে ছাত্র জনতাকে হত্যা করা হয়েছে, এরকম একটি বর্ণনা তিনি দিয়েছেন। পাশাপাশি তিনি বলেছেন যে জুলাই আগস্টের আন্দোলন ছাড়াও বিগত 15 বছরে আওয়ামী লীগ তার ক্ষমতা টিকিয়ে রাখতে গুম করেছেন, নির্যাতন করেছেন, পাতানো নির্বাচন সাজিয়েছেন, জঙ্গি নাটক সাজিয়ে অপহরণ করেছেন, এই তথ্যগুলো তিনি তার জবানবন্দিতে দিয়েছেন। পাশাপাশি তিনি আজকে আমরা দেখেছি দুটি প্রামাণ্য চিত্র ট্রাইব্যুনালকে দেখানো হয়, একটি বিবিসি এবং আরেকটি আল জাজিরা, সেখানে কিভাবে ছাত্র জনতাকে গুলি করা হয়েছে, বিশেষ করে 16 জুলাই থেকে 5 আগস্টের শেখ হাসিনার পতনের দিন পর্যন্ত কিভাবে এই যাত্রাবাড়ি সহ রাজধানীর বিভিন্ন জায়গায় কিভাবে গুলি করা হয়েছে, সেই তথ্যগুলো তিনি দিয়েছেন। মূলত তিনি তদন্ত করেছেন এই মামলার পুরোটা, তিনি মূল তদন্তকারী এবং তার তদন্তে মূলত এখানে তথ্য উপাত্তগুলো বিশ্লেষণ করার সুযোগ রয়েছে। কারণ তিনি এর আগে বলেছেন যে ট্রাইব্যুনালে যে এই যে জুলাই গণঅভ্যুত্থান চলাকালীন সময়ে শেখ হাসিনার সঙ্গে যারাই কথোপকথন করেছেন, যারাই নির্দেশনা দিয়েছেন এই হত্যাকাণ্ড পরিচালনা করার জন্য, বিশেষ করে গণভবনে বৈঠক করে কিভাবে আন্দোলন দমন করা হয়েছিল, সেই তথ্যগুলো তিনি দিয়েছেন। বিভিন্ন ব্যক্তিদের সঙ্গে, বিশেষ করে আওয়ামী মন্ত্রীদের সঙ্গে এই ফোন আলাপের বিষয়গুলো তিনি ট্রাইব্যুনালকে উপস্থাপন করেছেন এবং তিনি মূলত এই মামলার সবশেষ সাক্ষী। এরপরে এই মামলার মূলত আসামি পক্ষ এবং রাষ্ট্রপক্ষের যিনি আইনজীবীরা রয়েছেন তারা মূলত যুক্তিতর্ক উপস্থাপন করবেন। এরপরে রায়ের দিকে এই মামলাটি এভাবে বলা হচ্ছে যে শেখ হাসিনার মামলার বিচার একেবারেই শেষ পর্যায়ে রয়েছে। এই ছিল আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল থেকে সবশেষ। শেখ হাসিনা সহ 3 আসামির মানবতা বিরোধী অপরাধের বিচারের খবর জানাচ্ছিলেন সহকর্মী রাব্বি হোসেন। সর্বনিম্ন 5,10,000 টাকা নির্ধারণ করে হজ প্যাকেজ ঘোষণা করেছে বেসরকারি হজ এজেন্সিস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ হাব। এবছর বেসরকারিতে সাধারণ ও বিশেষ হজ প্যাকেজ দুটোতেই বেড়েছে যথাক্রমে 27,000 ও 51,000 টাকা। এক বছর হজের সঙ্গে কোরবানির খরচ অন্তর্ভুক্ত হওয়ায় খরচ বৃদ্ধির কারণ বলে জানান হাবের মহাসচিব। নাজমুস সাকিবের প্রতিবেদনে বিস্তারিত। لبيك اللهم لبيك لبيك لا شريك لك لبيك। প্রতি বছর সারা বিশ্ব থেকে কোটি প্রাণ উপস্থিত হন মহান রবের ডাকে। বাংলাদেশ থেকেও লাখো মুসল্লি হাজির হন পবিত্র মক্কা শরীফে। উদ্দেশ্য স্রষ্টার সন্তুষ্টি অর্জন। আগামী বছরের হজ যাত্রীদের জন্য বেসরকারি ব্যবস্থাপনায় 3টি প্যাকেজ ঘোষণা করেছে হজ এজেন্সিস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ হাব। এতে সাশ্রয়ী দামে 5,10,000 টাকার একটি নতুন প্যাকেজ ঘোষণা করা হয়, যা 3টি প্যাকেজের মধ্যে সর্বনিম্ন। এছাড়া গত বছরের তুলনায় 27,000 টাকা বাড়িয়ে 5,50,000 টাকা সাধারণ প্যাকেজ ও 51,000 টাকা বাড়িয়ে 7,50,000 টাকার মূল্যের বিশেষ হজ প্যাকেজ নির্ধারণ করা হয়। বিশেষ হজ প্যাকেজ যার সর্বমোট মূল্য 7,50,000 টাকা, সাধারণ হজ প্যাকেজ যার সর্বমোট মূল্য 5,50,000 টাকা, সাশ্রয়ী হজ প্যাকেজ যার সর্বমোট মূল্য 5,10,000 টাকা নির্ধারণ করা হয়েছে। উল্লেখ্য, সরকারি ব্যবস্থাপনায় হজ যাত্রীদের খাবার খরচ প্যাকেজের বহির্ভূত থাকলেও বেসরকারি ব্যবস্থাপনায় উন্নত সার্ভিস নিশ্চিত করার লক্ষ্যে খাবারের মূল্য প্রতিটি প্যাকেজে অন্তর্ভুক্ত। এর আগে গত সোমবার 3টি প্যাকেজ ঘোষণা করে সরকার, যেখানে প্যাকেজ 1-এ 4,67,000 টাকা মূল্য ধরা হয়, যা হাব ঘোষিত প্যাকেজের চেয়ে 43,000 টাকা কম। এছাড়া দ্বিতীয় প্যাকেজটি 5,59,000 টাকা ঘোষণা করে সরকার, যা হাব ঘোষিত মূল্যের চেয়ে 9,000 টাকা বেশি। এছাড়া তৃতীয় প্যাকেজ 6,90,000 টাকা ঘোষণা করে সরকার, যা হাবের চেয়ে 60,000 টাকা কম। এবার সরকারি সব হজ প্যাকেজের খরচ কমেছে। তবে এবার না পারলেও আগামী বছর বিমান ভাড়ায় অন্তত $100 কমানোর আশ্বাস দেন হাব সভাপতি। টিকিটের দাম এটা আমরা অন্যদের থেকে আমরা এটা প্রমাণ দেখাইছি যে এখানে 1,30,40,000-এর উপরে কোনো ভাড়া হতে পারে না। ধর্ম মন্ত্রণালয়ের উপদেষ্টা মহোদয়ের সামনে যে মিটিং হয়েছিল সেই মিটিংয়ে আমি বলছি যে এই ভাড়া আমরা প্রত্যাখ্যান করেছি। তবে ওনারা বলছে যে এই ভাড়া $100 আরো কমতে পারে, যখন কমবে তখন আমরা হাজিদেরকে এই টাকাটা ফেরত দিয়ে দেব। আগামী 12 অক্টোবর হজের রেজিস্ট্রেশনের শেষ দিন। 1,27,000 হজযাত্রী এবারের লক্ষ্যমাত্রা থাকলেও এখন পর্যন্ত রেজিস্ট্রেশন করেছেন মাত্র 30,000 যাত্রী। নাজমুস সাকিব, এখন, ঢাকা। দেশ থেকে পাচার হয়ে যাওয়া অর্থ আগামী ফেব্রুয়ারি মাসের মধ্যে কিছুটা ফিরিয়ে আনা সম্ভব বলে আশাবাদ ব্যক্ত করেছেন অর্থ উপদেষ্টা সালাউদ্দিন আহমেদ।
মঙ্গলবার সচিবালয়ে সরকারি ক্রয় সংক্রান্ত উপদেষ্টা পরিষদ কমিটির সভা শেষে অর্থ উপদেষ্টা ডক্টর সালেউদ্দিন আহমেদ এসব কথা জানান। বলেন, পাচার হয়ে যাওয়া অর্থ ফিরিয়ে আনতে আন্তর্জাতিক আইন অনুযায়ী বিভিন্ন দেশের সাথে আলোচনা চালিয়ে যাচ্ছে সরকার। এদিকে আতপ চালের মজুতে কিছুটা ঘাটতি থাকায় মিয়ানমার, থাইল্যান্ড এবং ভিয়েতনাম থেকে উন্মুক্ত দরপত্রের মাধ্যমে চাল আমদানি করার সিদ্ধান্ত নিয়েছে সরকার। এতে চালের ঘাটতি কমে আসবে এবং চাহিদা পূরণ সম্ভব বলে মনে করেন তিনি। দ্রব্যমূল্যের দাম কিছুটা কমেছে, বাজারও স্থিতিশীল আছে বলে জানান অর্থ উপদেষ্টা। বাজার ব্যবস্থা মোটামুটি চালের দাম তো একটু রিসেন্টলি কমেছে, কারণ চালের স্টকটা আছে। ভেজিটেবল এগুলো করছে, এগুলো কিন্তু কিছুটা সিজনের ব্যাপার, শীতের আগে একটু বর্ষার সময় একটু হয়। এটা আনতে হলে একটু সময় প্রসেসটা, তবে কিছু তো অগ্রসর হয়েছে। আপনার কোথায় যেন একটা আমি আর্টিকেল দেখলাম যে না কোনো গতি হয়। আমরা অনেক লিগাল ফার্মের সাথে আলোচনা করা হচ্ছে, তারপর অনেক এজেন্সির সাথে আলোচনা অনেক দূর করে এগোচ্ছে। হয়তো ফেব্রুয়ারির মধ্যে কিছু হয়তো আসতে পারে, কিন্তু বাকিটুকু আমরা কিন্তু ওই ক্ষেত্রটা প্রস্তুত করি, কারণ এই ফর্মালিটিস কিন্তু কোনো সরকারই কিন্তু অ্যাভয়েড করতে পারবে। যুক্তরাষ্ট্র ইসরায়েলের প্রস্তাবিত যুদ্ধবিরতির প্রস্তাব প্রত্যাখ্যান করেছে ফিলিস্তিনে ইসলামিক জিহাদ গ্রুপ। সংগঠনটির প্রধান জানান, গাজা উপত্যকাকে ঘুরিয়ে দেওয়ার পরিকল্পনা নিয়েছেন ট্রাম্প। যদিও ফিলিস্তিনের স্বাধীনতাকামী সংগঠন হামাস এখনও স্পষ্ট করে কিছু জানায়নি। সংবাদ মাধ্যম আল জাজিরার একটি সূত্র জানিয়েছে, ট্রাম্পের প্রস্তাবিত শর্তগুলোর বিষয়ে আলোচনা করছে হামাস। তবে এই প্রস্তাবের মাধ্যমে গাজায় শান্তি প্রতিষ্ঠার আশা করেছেন ফ্রান্স, ইতালি, যুক্তরাজ্য সহ ইউরোপীয় ইউনিয়নের নেতারা। প্রস্তাবটি গ্রহণে হামাসের প্রতি আহ্বান জানিয়েছেন তারা। গাজা যুদ্ধের অবসানে ট্রাম্পের প্রচেষ্টাকে সমর্থন জানিয়েছে ভারত, পাকিস্তান, তুরস্ক, কানাডা, অস্ট্রেলিয়া সহ বেশ কিছু দেশ। আজ থেকে শুরু হচ্ছে নারীদের ওয়ানডে বিশ্বকাপ। প্রথম দিন মাঠে নামছে ভারত ও শ্রীলঙ্কা। গৌহাটিতে ম্যাচ শুরু হবে বিকেল 3:30টায়। ভারত ও শ্রীলঙ্কার যৌথভাবে আয়োজিত হচ্ছে এবারের নারী বিশ্বকাপ। স্বাগতিক দুই দেশ এবং বর্তমান চ্যাম্পিয়ন অস্ট্রেলিয়ার সাথে এবারের আসরটিতে অংশ নিচ্ছে পাকিস্তান, দক্ষিণ আফ্রিকা, নিউজিল্যান্ড এবং ইংল্যান্ড। প্রাইজ মানিও বেরোচ্ছে এবারের বিশ্বকাপে। এবারের আসরের সর্বমোট 168 কোটি 15 লাখ টাকা দেবে আইসিসি, যা মেয়েদের যে কোনো বৈশ্বিক টুর্নামেন্টের জন্য সর্বোচ্চ। 2 নভেম্বর ফাইনাল ম্যাচ দিয়ে পর্দা নামবে নারী বিশ্বকাপের। শেষ করবো এখন দুপুর, তবে যাবার আগে শিরোনামগুলো জানিয়ে দিব আরো একবার। পিয়ার সহ 5 দাবিতে আবারও রাজপথের কর্মসূচি। জামায়াত ও ইসলামী আন্দোলনের। অস্থিতিশীল হবে দেশ, চায় না জনগণ, বলছে বিএনপি। নির্বাচন বানচালের চেষ্টা আন্তর্জাতিক কোনো শক্তির, অভিযোগ প্রধান উপদেষ্টার। রোহিঙ্গা ইস্যুতে জাতিসংঘের উচ্চ পর্যায়ের সম্মেলন আজ। খাগড়াছড়িতে অবরোধে 144 ধারা অব্যাহত, সেনা বিজিবির টহল। পার্বত্য এলাকা নিয়ে গভীর ষড়যন্ত্রে ইউপিডিএফ, দাবি আঞ্চলিক সেনা কমান্ডারের। ইপিডিএফ কর্তৃক সমর্থিত যে তাদের নেতা দুখানু মার্মা পুরো খাগড়াছড়িতে সমাবেশ ডেকে পুরো জিনিসটাকে অন্যদিকে প্রবাহিত করে। মহা অষ্টমীতে কুমারী রূপে দেবী দুর্গা নারী শক্তির বন্দনা। 5 নৈবেদ্যে অর্চনা শেষে পুষ্পাঞ্জলি, মণ্ডপে মণ্ডপে উপচে পড়া ভিড়। ধর্মীয়ভাবে আমাদেরকে মেয়েদেরকে মায়ের মতো সম্মান দেওয়া হয়েছে এই কুমারী পূজার মাধ্যমে। মা দুর্গার দশভুজ যে শক্তি, সেটা যেন সবসময় জাগ্রত থাকে দেশ এবং দশের জন্য। বেসরকারি ব্যবস্থাপনায় বাড়ল হজ প্যাকেজের মূল্য। সর্বনিম্ন 5,10,000 আর সর্বোচ্চ 7.5 লাখ টাকা নির্ধারণ। নিবন্ধনের ধীরগতিতে দুশ্চিন্তা। সংবাদ শেষ করছি। এখন টেলিভিশন ওয়েবসাইটে দেখতে ভিজিট করুন www.ekhon.tv। ফেসবুকে দেখুন facebook.com/tv.ekhon, আর সরাসরি ইউটিউবে দেখতে ভিজিট করুন youtube.com/c/ekhon tv।